আমি তোমাদের শশাঙ্ক স্যার। তোমাদের পড়াচ্ছিলাম ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণের ভাষা চর্চার দ্বিতীয় অধ্যায় শব্দের গঠন। আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি শব্দের গঠনগত শ্রেণীবিভাগ। গঠনগত শ্রেণীবিভাগ পড়াতে গিয়ে তোমাদেরকে পড়িয়েছিলাম সাধিত শব্দ বা যৌগিক শব্দ, আর পড়িয়েছিলাম সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। সাধিত শব্দের শ্রেণীবিভাগ বলেছিলাম, আর মৌলিক শব্দের উদাহরণ বলেছিলাম। এবার তোমাদেরকে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেব। অর্থগত শ্রেণীবিভাগের মধ্যে দুটো বিষয় তোমাদেরকে আলোচনা করা হবে। এক, শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। দুই, শব্দের প্রচলিত অর্থ। ব্যুৎপত্তিগত মানে শব্দ কোথা থেকে উৎপত্তি হয়েছে সে সম্পর্কে। ব্যুৎপত্তিগত অর্থ সাধারণত যৌগিক শব্দ বা সাধিত শব্দের মধ্যে পাওয়া যায়। ব্যুৎপত্তিগত অর্থের ইংরেজি ইটিমোলজিক্যাল মিনিং, আর প্রচলিত অর্থের কারেন্ট মিনিং। মানে এবার যে সম্পর্কে তোমাদের বলবো সেখানে যৌগিক বা সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ পড়ব। ব্যুৎপত্তিগত অর্থে আমরা সাধারণত কি পড়ব না, ব্যুৎপত্তিগত অর্থে আমরা পড়ব যে একটা শব্দ যখন উৎপত্তি হয়েছিল তখন তার কি অর্থ ছিল, এটা পড়ব। আর সেটা প্রচলিত অর্থে এসে এখন তা পরিবর্তন হয়েছে নাকি সংকুচিত হয়েছে। মানে একটা অর্থ যেটা আগে যে অর্থে ব্যবহার হতো সেই অর্থ যদি অনেক বড় ক্ষেত্রকে বোঝাতো, এখন সেই একই শব্দ যদি ছোট হয়ে যায় তাহলে বলবো সেটার অর্থ সংকোচন হয়েছে, এরকম আর কি। তো এই বিষয়ে চলো একটু বোর্ডে তোমাদের এই বিস্তারিত তথ্য ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। আমি শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাজনের একটা রেখাচিত্র অঙ্কন করেছি। দেখো, শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাজন। শব্দকে গঠনগত দিক থেকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ, সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ এই ভাগে ভাগ করা হয়। আর অর্থ অনুযায়ী শব্দের বিভাজনে ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলিত অর্থ। কি বললাম? গঠনগত দিক দিয়ে সাধিত শব্দ বা যৌগিক শব্দ, আর সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। আর অর্থ অনুযায়ী শব্দের বিভাজন ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ বা প্রচলিত অর্থ। এবার আমরা পড়ব এই যে ব্যুৎপত্তিগত অর্থ। এই ব্যুৎপত্তিগত অর্থ
কে আমরা সাধিত শব্দ বা যৌগিক শব্দের শ্রেণীবিভাগে আলোচনা করব। সাধিত বা যৌগিক শব্দ যেটা উৎপত্তি হয়েছিল, সেই উৎপত্তি হওয়া শব্দটা এই মুহূর্তে কি আছে, এই মুহূর্তে কি আছে বোঝাতে গিয়ে আমরা তিনটা ভাগ করেছি। দেখো, পরিবর্তিত অর্থ, অপরিবর্তিত অর্থ, সংকুচিত অর্থ। পরিবর্তিত অর্থ মানে যে শব্দটা সৃষ্টি হয়েছিল সেই শব্দটা এই মুহূর্তে পরিবর্তন হয়েছে নাকি অপরিবর্তিত আছে, মানে আগে যা অর্থ ছিল সেই অর্থই এখন আছে, নাকি আগে যা অর্থ ছিল সেই অর্থটা সংকুচিত হয়েছে। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করেই আমরা সাধিত শব্দ বা যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ দুটো নির্ধারণ করব। এবার তোমাদের বইয়ের পেজ নাম্বার 12 পেজ খোলো, 12 পৃষ্ঠা খুলবে। 12 পৃষ্ঠাতে দেখো একটা চার্ট দেয়া আছে, যেখানে লেখা আছে শব্দের শ্রেণী, শব্দের বৈশিষ্ট্য আর উদাহরণ। শব্দের শ্রেণীতে আছে অপরিবর্তিত যৌগিক শব্দ, পরিবর্তিত যৌগিক শব্দ এবং সংকুচিত যৌগিক শব্দ। অপরিবর্তিত যে যৌগিক শব্দ তার বৈশিষ্ট্য কি? অপরিবর্তিত, এই যে অপরিবর্তিত যে যৌগিক শব্দ, অপরিবর্তিত যৌগিক শব্দ বা সাধিত শব্দ, এর বৈশিষ্ট্য কি? তাহলে অপরিবর্তিত যৌগিক বা সাধিত শব্দের বৈশিষ্ট্য কি না, অপরিবর্তিত বা সাধিত বা যৌগিক শব্দ, এই জাতীয় সাধিত শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একই। মানে এমন ধরনের শব্দ বাংলায় আছে যে শব্দগুলো ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ দুটোই একই, কোনো পরিবর্তন হয়নি, তাই তাদেরকে বলা হচ্ছে অপরিবর্তিত সাধিত শব্দ বা যৌগিক শব্দ। উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে, পাঠক, ধাতু পঠ যুক্ত অক। পঠ মানে পাঠ করা বা পড়া এবং অক বলতে কর্তৃত্ব বোঝায়। আগেও এর মানে যা ছিল, অর্থ যা ছিল, আজও পাঠক মানে যারা পাঠ করে, পাঠকর্তা, একই অর্থ, তাই এটাকে বলা হবে অপরিবর্তিত সাধিত শব্দ বা যৌগিক শব্দ। তাহলে অপরিবর্তিত সাধিত বা যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ দুটোই এক, কোনো পরিবর্তন বা চেঞ্জ হয় না। এবার পরিবর্তিত যৌগিক শব্দ বা সাধিত শব্দ, এই যে পরিবর্তিত যৌগিক শব্দ বা সাধিত শব্দ, এর ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ কি আছে একটু দেখি না। পরিবর্তিত সাধিত বা যৌগিক শব্দ কথাটার মধ্যেই দেখো পরিবর্তন আছে, মানে শব্দটা আগে যে অর্থে ব্যবহার হতো আজ এই মুহূর্তে সেই শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা। তোমাদের বইতেই এই উদাহরণটা আছে, বইতে যে উদাহরণটা আছে, যে পরিবর্তিত সাধিত শব্দ বা যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বা প্রচলিত অর্থ, যে উদাহরণটা আছে মহাজন। আগে মহাজন বলতে মহাজনের ব্যুৎপত্তিগত অর্থ ছিল মহৎ যে জন, মানে যে মানুষ মহান কাজ করেন। আর এখন মহাজন বলতে অর্থ পরিবর্তন হয়ে প্রচলিত অর্থ হয়েছে সুদখোর, মানে যে টাকা ধার দিয়ে চড়া দামে সুদ নেয়। তাহলে অর্থের পরিবর্তন হয়ে গেছে। মহাজন শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ সম্পূর্ণ আলাদা। ব্যুৎপত্তিগত অর্থ ছিল মহৎ যে জন, মহাজন, আর এখন প্রচলিত অর্থ হয়েছে সুদখোর, যিনি সুদ দিয়ে চড়া দামে অর্থ উপার্জন করেন। এবার আমরা যাব শব্দের সংকুচিত
সাধিত শব্দ বা যৌগিক শব্দের সংকুচিত অর্থ। মানে ব্যুৎপত্তিগত অর্থ কি ছিল আর এখন প্রচলিত অর্থে তা কি দাঁড়িয়েছে। উদাহরণ আছে তুরঙ্গম। তুরঙ্গম তুরঙ্গম শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ ছিল কিছু দ্রুত গমন করতে পারে বা তাড়াতাড়ি যেতে পারে। মানে যা কিছু দ্রুত গমন করতে পারে বা তাড়াতাড়ি যেতে পারে তাকে বলে তুরঙ্গম। এখন অর্থ কি? এখন অর্থ হলো যেহেতু দ্রুতগামী প্রাণী তাই এর প্রচলিত অর্থ হলো ঘোড়া। তাহলে তুরঙ্গম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি ছিল? ব্যুৎপত্তিগত অর্থ ছিল যা দ্রুত গমন করতে পারে, আর এখন প্রচলিত অর্থ হলো ঘোড়া। অর্থাৎ শব্দটির অর্থ সংকুচিত হয়েছে। তাহলে এই পর্বে আমরা শিখলাম শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাজনে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলিত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে যেটা অপরিবর্তিত থাকে সেটা অপরিবর্তিত যৌগিক শব্দ, আর আর যে সাধিত শব্দের পরিবর্তন ঘটে সে ব্যুৎপত্তিগত অর্থ যা ছিল তা পরিবর্তিত হয়ে প্রচলিত অর্থে অন্য হয়ে গেছে, সেটাকে বলা হয় পরিবর্তিত যৌগিক শব্দ। আর এক ধরনের শব্দ আছে যার ব্যুৎপত্তিগত অর্থ যা ছিল খুব ভালো, সেইটা এখন সংকুচিত হয়ে একটা সাধারণ, একটা কম গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তাহলে এই পর্বে আমরা শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ তোমাদের পড়ালাম। এই পড়াটা তোমরা খুব সুন্দর করে তৈরি করবে বাড়িতে। পরের ক্লাসে আমরা এর পরের পর্বে যাব। টাটা। তোমাদের বইতে আরও কিছু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ এবং তার শ্রেণী নির্ধারণ করা আছে। তোমরা এইটা ভালো করে পড়বে। কিছু শব্দ দেয়া আছে যার ব্যুৎপত্তিগত অর্থ যা ছিল তার প্রচলিত অর্থ কি হয়েছে এবং সেটা কি ধরনের শব্দ, সংকুচিত না পরিবর্তিত না অপরিবর্তিত, এটা ভালো করে তোমরা তৈরি করবে।